নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে রিক, এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর জীবক ভট্টাচার্য, ক্যান্সার বিশেষজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো, না ডাক্তারবাবুর পরিচয় বুঝে গিয়েছেন, আজকে আমাদের কথা বলার মূল বিষয় হচ্ছে ক্যান্সার। এবার এই ক্যান্সার নিয়ে তো আমি তো কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে, কিন্তু আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে এই সংক্রান্ত বা কোনো জানার কোনো কিছু থেকে থাকে, আমাদের স্ক্রিনে এখনই ভেসে যাচ্ছে একটি নাম্বার, অর্থাৎ 9593200486 9593200486। এই নাম্বারে ফোন করে একদম সরাসরি এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা থাকছে, এই ক্যান্সার কি? আচ্ছা, তো ক্যান্সার হচ্ছে এক ধরনের রোগ, যে রোগটা একটু অন্যান্য রোগের তুলনায় অন্যরকম, সেটা আমরা সবাই জানি। তো খুব সহজে বলতে গেলে কি হয়, যদি আমরা দেখি যে আমাদের দেহের গঠন, তাহলে সেটা অসংখ্য কোষ কলা দিয়ে তৈরি, এবং এই কোষ কলা যেগুলো আছে সেইগুলো প্রত্যেকটাই তাদের একটা নিজস্ব জীবনচক্র আছে। তারা ডিভাইড করে একটা থেকে আরেকটা তৈরি হয়, দেন তারপরে কিছুদিন বেঁচে থাকার পর তার নিয়ম অনুযায়ী তার মৃত্যু হয়। এরকমভাবে ছোট থেকে মানুষ যেমন বড় হয়, তেমনি মানুষের যে রোজকার যেটা চলে আর কি, সমস্ত শারীরবৃত্তিক যে প্রক্রিয়া চলে, সেটা এইভাবেই চলে। এবার কোনো কোষ যদি এই যে নর্মাল জীবনচক্র থেকে হঠাৎ করে বেরিয়ে গিয়ে অ্যাবনর্মালি বাড়তে শুরু করে, বা ধরুন তারপরে প্রথমে বাড়তে শুরু করে, তারপরে তার ধরনটা চেঞ্জ হতে শুরু করে, একটু মারাত্মক ধরন হয়ে পড়ে, সে আগ্রাসন চালিয়ে আশেপাশের কোষকলার মধ্যে ঢুকে পড়তে শুরু করে, এবং পরবর্তীকালে হয়তো দেখা গেল রক্ত বা অন্য কিছুর মাধ্যমে সেটা দেহের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই যে রোগের ধরন আর কি, এইটাকে বলা হয় ক্যান্সার। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি এই যে রেগুলার প্র্যাকটিস করছেন, এখন মানে কি ক্যান্সার সম্পর্কে বেশি, বা কি ক্যান্সারের পেশেন্ট বেশি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের মানে আমরা যে প্র্যাকটিস করি, অর্থাৎ সেটা আমাদের দেশের এবং রাজ্যের যে ক্যান্সারের ছবি, সেটাই দেখতে পাই আমরা মূলত। তো আমাদের দেশের হিসেবে আমাদের পুরুষদের মধ্যে প্রধানতম ক্যান্সার হচ্ছে আমাদের যে হেডনেক রিজিয়নের এই এরিয়াটার ক্যান্সার আর কি। তার মধ্যে ধরুন ওরাল ক্যাভিটি বা তার জিভের ক্যান্সার বা গালের ক্যান্সার, এগুলো খুব কমন হয়। গলার ক্যান্সার খুব কমন। মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, স্তনের ক্যান্সার সবচেয়ে কমন, এটা এখন ভারতের মধ্যে সব প্রধানতম ক্যান্সার আর কি। এবং জরায়ুমুখ বা সার্ভিক্সের ক্যান্সার এইটা, আর লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলো হচ্ছে সবচেয়ে কমন ক্যান্সার আর কি। আচ্ছা, আমরা এই যে এখন ধরুন আমাদের যে জীবনযাপন, আমাদের যে লাইফস্টাইল, আমরা প্রচন্ড ব্যস্ত, খুব দ্রুত আমাদের জীবন, এতে কি কোথাও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ছে? মানে আমি আমার বাবা কাকা এদের সময়ও দেখেছি, মানুষদের দেখেছি, এদের সময়টায় এরও ক্যান্সার আজকে যেমন খুব সচরাচর অহরহ শোনা যায় যে প্রত্যেক বাড়িতেই প্রায় ক্যান্সারের পেশেন্ট রয়েছেন, কিন্তু আমাদের আগের যে জেনারেশন, সেই ক্ষেত্রে কিন্তু এরকমটা দেখা যায়নি, বা তারও আগে আরও হয়তো সংখ্যা কমেছিল। দিন দিন দেখছি যে ক্যান্সারের সংখ্যা বা ক্যান্সার পেশেন্টের সংখ্যা বাড়ছে। আমাদের এই যে জীবনযাপন, এই বোহেমিয়ান জীবনযাপন, এরটা কি ক্যান্সার বেশি হওয়ার পেছনে কোনোভাবে দায়ী? পুরোপুরি ব্যাপারটা এরকম নয় যে আগেকার দিনে ক্যান্সার হতোই না আর এখন হচ্ছে। ডেফিনেটলি ইনসিডেন্স বেড়েছে আগের তুলনায়। তো জীবনযাপনের সঙ্গে অবশ্যই সেটা যুক্ত, বিশেষত আমাদের যে লাইফস্টাইল, এটাকে বলা হয় সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকে, তুলনামূলকভাবে বসে কাজ ব্যাপারটা বেশি হয়, এবং তার ফলে ওবেসিটি, স্থূলতা যাকে বলে আর কি, সেইটা ডেভেলপ করে। এবং জীবনযাপনের মধ্যে খাদ্যাভ্যাস একটা বড় অংশ আর কি। তো ফাস্ট ফুড খাওয়া এবং বিভিন্ন কেমিক্যাল মেশানো খাওয়া, বিশেষত ঝলসানো খাবার, ধরুন কাবাব টাবাব জাতীয় খাবার, সেগুলো বেশি খাওয়া, এই জাতীয় খাদ্যাভ্যাসের যে পরিবর্তন আর কি, মানে স্বাভাবিক খাবার দাবার, তাজা ফলমূল খাওয়ার তুলনায় ভাজাভুজি খাওয়া, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো বেশি থাকার জন্য আমাদের শরীরে ওভারঅল একটা পরিবর্তন হয়। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে এক কলার যোগাযোগ করেছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি গুড়াপের দিক থেকে বলছি যে ডাক্তার বাবু, যদি সিস্ট হয় কারণ, আর তার ওয়েট যদি 5 গ্রামের নিচে থাকে, তাহলে কি ইয়ে করার দরকার আছে, অপারেশন, না ওষুধের দ্বারাই সারবে? কিসের সিস্ট, কোন জায়গার সিস্ট? ওটা হয়েছে হাঁটুর একটু ওপরে, ডাবনার কাছে। আচ্ছা, সাধারণত দেখুন সিস্ট অনেক রকম হয়। সিস্ট সবসময় ক্যান্সার হয় এরকম নয়।
সিস্ট অনেক সময়, যদিও সেটা না দেখে বলা সম্ভব না, তবে আপনি যেরকম বলছেন চামড়ার সিস্ট খুব কমন জিনিস আর কি। সেটা যদি খুব সমস্যা না করে তাহলে অপারেশন করার দরকার পড়ে না অনেক সময়। তবে সবচেয়ে ভালো হচ্ছে একজন সার্জন কাউকে দেখিয়ে নেওয়া। ওনারা সিস্টের অপারেশন করতে হবে কি হবে না সে ব্যাপারটা সার্জনরাই বিশেষজ্ঞ হন, সেখানে সেটা বলে দিতে পারেন। তবে এটার সঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। ক্যান্সার তো হচ্ছে, অহরহ এখন বাড়ছে দেখছি, কিন্তু ক্যান্সার হচ্ছে কেন? আচ্ছা, তো ক্যান্সার হওয়ার যে কারণ আর কি, ওই আমার আগের প্রশ্নের যে আপনি করেছিলেন তার উত্তর থেকে বলা যায় আর কি। তো ডেফিনেটলি আমাদের যে খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে সেটা একটা বিষয়। এছাড়া একটা বড় বিষয়, অনেকগুলো ক্যান্সারের অনেক রকম কারণ আছে, তার মধ্যে অ্যাডিকশন বা নেশা দ্রব্য সেটা একটা বড় কারণ। আমাদের ভারতবর্ষের প্রায় 40% ক্যান্সার হচ্ছে তামাক জাতীয় দ্রব্য সেবনের জন্য হয়। সেটা ধূমপানের মাধ্যমে হতে পারে, গুটখা বা অন্য রকম যে ফর্মুলেশনস আছে সেগুলো চিবিয়ে খাওয়ার মাধ্যমে হতে পারে। এছাড়া পান, সুপুরি, জর্দা এগুলো যেগুলো আছে সেগুলো একটা কারণ। তো অ্যাডিকশন একটা কারণ। কিছু কিছু ইনফেকশন আছে সেগুলো একটা কারণ, যেরকম ধরুন আপনার হেপাটাইটিস বি নাম শুনে থাকবেন, হেপাটাইটিস সি নাম শুনে থাকবেন। হেপাটাইটিস বি, সি থেকে লিভারের ক্যান্সার হয়। আমাদের যে মহিলাদের যে প্রধান ক্যান্সার একটা সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন থেকে হয় মোস্ট কমনলি। আর কিছু ক্যান্সার অবশ্যই তার সঙ্গে জেনেটিক কারণ থাকে, জেনেটিক্যালি কানেক্টেড থাকে আর কি, সেইভাবে হয়। এতগুলো কারণ এবং হরমোনাল ইমব্যালেন্স এগুলোর জন্য, যেমন ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এগুলো হতে পারে। আচ্ছা, এই যে ধরুন বললেন আপনি আমাদের দেশে যতজন রয়েছেন, ঠিক আছে, আমাদের দেশে যা ক্যান্সারের কেস আসে তার মধ্যে 40% মানুষের ক্ষেত্রেই এই তামাকজাত পদার্থগুলো বা দ্রব্যগুলো সেবনের ফলেই হয়ে থাকে বা তার বিভিন্ন রকম ইউজের ফলে হয়ে থাকে। আচ্ছা, যেই মানুষটি ধরুন নেশা করেন, বা আমি আপনাকে আমার প্রশ্নটি পরে আসছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক উপস্থিত হয়েছে। নমস্কার। ডাক্তারবাবুর সাথে আমি একটু কথা বলতে চাই। আপনি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলছেন, বলুন। হ্যাঁ, আমি বর্ধমানের কতুলপুর থেকে বলছি। আমার নাম চন্দন পাল। তা আমি নেশা করি, মানে বিড়ি, সিগারেট খাই, মদ খাই। তাহলে আমার কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুর কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আর না থাকলে আপনি আপনার টেলিভিশনের মাধ্যমেই ডাক্তারবাবু কি বলছেন সেটা শুনতে পারবেন। আচ্ছা, বেশ, অসংখ্য ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। ডাক্তারবাবু বলুন। হ্যাঁ, আপনি যেগুলোর কথা বললেন সেগুলো প্রত্যেকটা থেকেই ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দেয়। এবার আমি আপনাকে বলতে পারবো না যে গ্যারেন্টি দিয়ে যে হ্যাঁ আপনি এগুলো করেন সুতরাং আপনার ক্যান্সার হবেই, সেরকম কেউ বলতে পারে না। কিন্তু ধরুন যে মানুষ নেশা করেন না তার ক্ষেত্রে ক্যান্সার হওয়ার রিস্ক যতটা, তার চেয়ে আপনার ক্যান্সার হওয়ার রিস্কটা অনেকটা বেশি। এবং বিশেষত যদি আপনি ধূমপান এবং মদ্যপান দুটো একসঙ্গে করে থাকেন তাহলে রিস্কটা আরও বেশি হয়ে যায়। মানে অর্থাৎ মদ্যপানের জন্য যে রিস্ক এবং ধূমপানের জন্য রিস্ক যেটা হয়, দুটো একসঙ্গে করলে 2 4 না হয় 8 গুণ বা 9 গুণ হয়ে যেতে পারে আর কি। সুতরাং আপনি যখন নিজে বুঝতে পারছেন যে সেটা ঠিক নয়, সুতরাং আমার মনে হয় সেটা থেকে বিরত থাকাই ভালো। একেবারে আমার এই প্রশ্নটার উত্তরও আপনি দিয়ে দিলেন ওনার উত্তর করার মাধ্যমে। আচ্ছা, যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, এই যে ক্যান্সার হচ্ছে এর সিমটমস কি কি, আপনার কিভাবে বোঝা যেতে পারে যে ক্যান্সার হচ্ছে? হ্যাঁ, এবার ক্যান্সারের না এরকম কোনো ডেফিনিট সিমটম নেই যে এটা মানেই ক্যান্সার হয়েছে। তো সুতরাং আমরা যেটা করি, কিছু টিপিক্যাল সিমটম আছে যে লক্ষণগুলো হলে আমরা বলি মানুষকে সচেতন হতে যে এই লক্ষণগুলো থাকলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আপনি তাড়াতাড়ি স্টেপ নিন। তো যেরকম ধরুন প্রথমেই আসি একটা অংশ ধরে, তো একটা দীর্ঘমেয়াদী কারো কাশি হচ্ছে যেটা সারছে না চিকিৎসাতে, বা তার সঙ্গে স্বরভঙ্গ থাকতে পারে, অর্থাৎ হোর্সনেস অফ ভয়েস বলা হয়, গলাটা ভেঙে গেল, কমছে না। নর্মাল ঠান্ডা লাগা তো হয় অনেক দিনই থাকে, কিন্তু সেটা সাধারণত ঠিক হয়ে যায়, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, কমছে না। তো সেটা ফুসফুস বা ল্যারিংসের ক্যান্সারের একটা কারণ হতে পারে। এরপরে ধরুন দেহের যে কোনো অংশে কোনো ঘা যেটা সারছে না চিকিৎসায়, সেটা আপনার মুখবিবরের মধ্যে হতে পারে, জিভে হতে পারে, চামড়ায় হতে পারে, বা যে কোনো অংশে যদি কোনো ঘা থাকে যেটা সারছে না দীর্ঘমেয়াদী চিকিৎসার পরে, সেটা একটা কারণ। এরপরে হচ্ছে যে কোনো রকম অস্বাভাবিক রক্তপাত,
অর্থাৎ ধরুন ইউরিনের সঙ্গে রক্ত আসছে, পায়খানার সঙ্গে রক্ত আসছে, বা যে কোনো রন্ধ্র দিয়ে ধরুন নাক দিয়ে রক্ত পড়ছে। মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় ছাড়া অন্য সময় অস্বাভাবিক কোনো রক্তপাত হচ্ছে। তো এই ধরনের যে কোনো ধরনের অস্বাভাবিক রক্তপাত একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে খুব ঘন ঘন জ্বর আসা, ইনফেকশন হওয়া, এবং বিশেষত দেখা যাচ্ছে যে বাচ্চারা তো নর্মালি খুব চঞ্চল হয়, তারা খেলাধুলার মধ্যে থাকতে পছন্দ করে, তো তারা খুব দুর্বল হয়ে থাকছে, তারা বেশি অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছে না এই রকম, তারপরে তাদের খাওয়ার ইচ্ছে নেই এরকম। আর কিছু কিছু ক্যান্সার আছে ধরুন যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মানুষের ওজন হঠাৎ করে কমে যাচ্ছে, যেটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, মানে কমে যাচ্ছে মানে 2-3 মাসের মধ্যে 10 কেজি কমে গেল, হয়তো ওজন পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে খাওয়ার অনিচ্ছা থাকছে। আর যেমন ব্রেস্ট ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে একটা সাধারণত ব্যথাহীন একটা মাংসপিণ্ড স্তন গ্রন্থিতে। আর এছাড়া মলমূত্র ত্যাগের অভ্যাসের হঠাৎ করে কোনো পরিবর্তন হলো, মানে একটা যেমন বললাম মূত্রের সঙ্গে রক্তপাত, সেটা হতে পারে। মলত্যাগের ক্ষেত্রে সবার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যে কারো দিনে 1 বার যেতে হয়, কারো দিনে 2 বার যেতে হয়, কিন্তু কারো হয়তো দেখা গেল হঠাৎ করে একটা সময়ের পরে হঠাৎ করে কনস্টিপেশন শুরু হয়ে গেল, বা হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেল। তো এইগুলো একটু মাথায় রাখার বিষয় আছে যে এগুলো ক্যান্সারের কারণ হতে পারে। আচ্ছা, এই ক্যান্সারকে কি কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব হয়? মানে প্রাথমিক ক্ষেত্রে যে যদি কেউ মানে ভাবে যে না আমরা প্রিভেন্ট করব কোনোভাবে, যাতে এই রোগটা এখন অবধি আমাদের কাছে না এসে পৌঁছতে পারে, সেরকম কি কোনোভাবে কোনো কিছু করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়। সব ক্যান্সারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন যেটা আমি বললাম যে এই যে ভদ্রলোক ফোন করেছিলেন যে ওনার তামাক জাতীয় পদার্থের সঙ্গে একটা নেশার ব্যাপার রয়েছে বা মদ্যপান আছে, তো সুতরাং কিছু যেরকম বললেন ধরুন 40% ক্যান্সার, তারা হচ্ছে এই ধূমপান এই সমস্ত রিলেটেড ক্যান্সার আর কি। তো সেটা যদি আপনি বন্ধ করতে পারেন তো সেটা একটা প্রতিরোধ অবশ্যই, সুতরাং সেটা করা সম্ভব। 1 2 নম্বর হচ্ছে যেটা আর একটা প্রধানতম ক্যান্সার, যেটা জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। তো সেই আপনারা শুনে থাকবেন সার্ভাইকাল ক্যান্সারের জন্য এখন ভ্যাকসিন এসে গেছে, তো সেই ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। সেরকমই হেপাটাইটিস সি এর কিছু নেই, কিন্তু হেপাটাইটিস বি এর যে ভ্যাকসিনেশন আছে সেটা তো এখন আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম তার মধ্যেও ইনক্লুডেড। তো হেপাটাইটিস বি যদি আপনি প্রিভেন্ট করতে পারেন তো আপনি পরোক্ষভাবে ক্যান্সার প্রিভেন্ট করতে পারেন সেখান থেকে। আর বাকিটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, সেটা থেকে আপনি বেশ কিছু ক্যান্সার প্রিভেন্ট করতে পারেন। এবং যাদের কিছু ফ্যামিলিতে ক্যান্সার থাকে, ধরুন জেনেটিক্যালি খুব নোন যে আমরা প্রোন টু ডেভেলপমেন্ট অফ ক্যান্সার, যারা খুব বেশি রিস্ক, তাদের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য সচেতনতার ব্যাপার থাকে, সেগুলো দিয়ে ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করবো যেটা, যে ক্যান্সার কি সংক্রামক? একদমই নয়, একদমই নয়। এটা একটা ধারণা আছে এবং আমাদের রোগীরা খুব অনেক সময় আমাদের কাছে এটা প্রশ্ন করেন যে ধরুন ক্যান্সার রোগী, তার বাড়িতে যারা আছেন তাদের কোনো রকম সম্ভাবনা আছে কিনা, বাচ্চা কাচ্চা আদর করলে কোনো সমস্যা আছে কিনা। তো না, একদমই না, এটা ভুল ধারণা। ক্যান্সার একদমই সংক্রামক নয়। আচ্ছা, এই যে ধরুন আপনি কিছুক্ষণ আগেই মানে আগের বারই বলছিলেন যে হ্যাঁ যাদের হেরিডিটি থেকে আসতে পারে অনেকের ক্ষেত্রে, এবার এটা কি সব ক্যান্সারের ক্ষেত্রেই কি এটাকে বলা যায় যে সকল ক্যান্সারই জেনেটিক? না, যদি ক্যান্সারের অরিজিন দেখতে হয় তাহলে বলতে হয় হ্যাঁ জিনগত পরিবর্তনে, ওই যে বললাম না যে একটা কোষ হঠাৎ করে তার নর্মাল লাইফ থেকে বেরিয়ে গিয়ে, জীবনচক্র থেকে বেরিয়ে গিয়ে অন্যরকম হতে শুরু করলো, অমর হয়ে গেল, বাড়তে শুরু করলো একটা জায়গাতে, সেই যে পরিবর্তনটা হওয়ার জন্য একটা জেনেটিক পরিবর্তন দরকার। তো জেনেটিক পরিবর্তন ছাড়া ক্যান্সার হয় না, জেনেটিক পরিবর্তন হবেই। কিন্তু তার মানে এই নয় যে এই জেনেটিক পরিবর্তনটা সবসময় মা বাবার কাছ থেকে বা ফ্যামিলিগতভাবে আসছে। এটা আমাদের এই এনভায়রনমেন্টাল এক্সপোজারের জন্য হতে পারে। আচ্ছা, মানে এরকম কোনো ব্যাপার নেই যে ধরুন যার কোনো ক্যান্সার ছিল, ধরুন যার পূর্বপুরুষের কোনো ক্যান্সার ছিল, তার ক্ষেত্রে যে সব সময় আসতে পারে কিন্তু একদম ডেফিনেট করে কোনো কিছু বলা হয় তার ক্ষেত্রে হবেই না, একেবারে ডেফিনেট করে বলা যাচ্ছে না। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে ক্যান্সারের মূলত চিকিৎসা এখন তো আমাদের বর্তমান সময়, ঠিক আছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক আমরা উন্নতি করেছি। আগে যে এই সমস্ত রোগগুলোর চিকিৎসা করা সম্ভব ছিল না সেগুলো চিকিৎসা করেছি। আচ্ছা, আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক উপস্থিত হচ্ছেন। নমস্কার। আচ্ছা, কোনোভাবে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সংযোগ স্থাপন হয়নি। যাই হোক, যেই প্রশ্নটা আপনার কাছে করছিলাম আমি, যে ক্যান্সারের তাহলে এখন বর্তমান সময় এই উন্নত মানের চিকিৎসা পরিষেবার সময় দাঁড়িয়ে ক্যান্সারের চিকিৎসা ঠিক কি? ক্যান্সারের চিকিৎসা না বহুমুখী, মানে একটা কোনো পার্টিকুলার চিকিৎসা নয়, অনেকগুলো চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে কিওর করতে হয়।
তো মানে যেমন রোগ তার জন্য তো এরকম শক্তিশালী অস্ত্র প্রয়োগ করার দরকার পড়ে। তো আমাদের হাতে অনেকগুলো এরকম অস্ত্র আছে। তার প্রধান একটা হচ্ছে সার্জারি বা শল্য চিকিৎসা, যেখানে সার্জারির মাধ্যমে পুরো টিউমারটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং আরও কিছু অংশ বাদ দেওয়া হয় যাতে সেখানে ছড়িয়ে না পড়তে পারে। এবং আর একটা এর পরের নেক্সট একটা ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা, যেখানে রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সারটাকে নষ্ট করে দেওয়া হয়। একটা অন্যতম প্রধান চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি। আপনারা জানবেন কেমোথেরাপি বা আমরা সেটাকে সিস্টেমিক থেরাপি বলতে পারি। সিস্টেমিক এই শল্য চিকিৎসা এবং রেডিয়েশন থেরাপি এগুলো হচ্ছে লোকাল থেরাপি, মানে যেখানে রোগটা আছে সেখানে করা হচ্ছে। আর কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এগুলো সব আসে হচ্ছে সিস্টেমিক থেরাপির আন্ডারে। অর্থাৎ এগুলো আমরা খাইয়ে বা ইঞ্জেকশনের মাধ্যমে রক্তের মধ্যে মিশিয়ে দিচ্ছি ওষুধটাকে, সে এবার বডির যেখানে যেখানে ক্যান্সার সেল আছে সেখানে তাকে গিয়ে কন্ট্রোল করছে। আচ্ছা, আপনার কাছে এবার জানবো যে রেডিওথেরাপিটা সম্পর্কে, মানে রেডিওথেরাপি সম্পর্কে যদি একটু বলেন, কারণ আপনার এই ভিজিটিং কার্ডটি যখন দেখছিলাম আমি দেখলাম যে রেডিয়েশন অনকোলজিস্ট লেখা রয়েছে। তো রেডিয়েশন সম্পর্কেই জানতে চাইবো আপনার কাছে সবার আগে। রেডিয়েশন হচ্ছে একটা যেটা আমি বললাম এক ধরনের লোকাল থেরাপি ক্যান্সারের জন্য, অর্থাৎ যেখানে ক্যান্সারের রোগটা আছে সেই জায়গাটাতে পার্টিকুলারলি রেডিয়েশন প্রয়োগ করে ক্যান্সারের ওই জায়গাটাকে স্টেরিলাইজ করা হয় বা ক্যান্সার সেলগুলোকে মেরে দেওয়া হয়। তো এই রেডিয়েশন হচ্ছে কিছুই না, এটা হচ্ছে হাই এনার্জি এক্সরে। নর্মালি আমাদের যখন এক্সরে তো সবারই হয়, এক্সরে যেটা করা হয় সেটাকে ডায়াগনস্টিক এক্সরে বলে, সেখানে অনেক লো এনার্জির এক্সরে ব্যবহার করা হয়, তাতে তার কাজটা হয়ে যায়। কিন্তু ক্যান্সার সেলকে নষ্ট করার জন্য আমাদের অনেক বেশি এনার্জির এক্সরে দরকার পড়ে বা গামা রের দরকার পড়ে, যেগুলো বিকিরণ আর কি। তো সেই রকম সেটা এক্সরের মাধ্যমে বা লিনিয়ার অ্যাক্সিলারেটর বা কোবাল্ট মেশিনের মাধ্যমে করা হয়। আচ্ছা, এই যে ধরুন চিকিৎসা হচ্ছে, ঠিক আছে, ক্যান্সারের এখন চিকিৎসা হচ্ছে, সেটা হচ্ছে আপনি বললেন শল্য চিকিৎসা হোক বা রেডিয়েশন হোক বা আপনার কেমোথেরাপি হোক বা যেভাবে চিকিৎসা হোক, এই চিকিৎসা করানো হলো কোনো এক পেশেন্টের, তারপরও কি ভবিষ্যতে ক্যান্সার ফিরে আসার চান্স থাকে, এবং থাকলেও সেটা কত শতাংশ? এবার ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে ক্যান্সার কোন স্টেজে ধরা পড়ছে। হ্যাঁ, ক্যান্সারের 4টে স্টেজ হয়। তো তার মধ্যে যদি প্রাথমিক, সাধারণত প্রথম 2টো স্টেজকে আমরা প্রাথমিকভাবে স্টেজ বলি। এরপরে এই 2-এর শেষের দিকে এবং 3rd স্টেজ এগুলোকে বলা হয় লোকালি অ্যাডভান্সড, মানে এরা অনেকটা বা 4th-এর একদম প্রথম দিকে। আমি এই উত্তরটা নিয়ে আপনার কাছে আসবো। আচ্ছা, না বলুন আপনি। মানে আমাদের সঙ্গে দর্শক যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনোভাবে যান্ত্রিক গোলযোগের জন্য সেই ফোনটা নিতে পারলাম না আমরা। তো এই 3rd এবং 4th স্টেজের একদম আর্লি স্টেজের এদের আমরা লোকালি অ্যাডভান্স বলি, অর্থাৎ এদের ডিজিজটা অনেকটা বেড়ে রয়েছে তুলনামূলকভাবে। এবং 4th স্টেজ হচ্ছে যেখানে ডিজিজটা ছড়িয়ে পড়েছে বডির মধ্যে। ক্যান্সার চিকিৎসার ফলটা নির্ভর করে এই কোন স্টেজে ধরা পড়ছে তার উপরে এবং কত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাচ্ছে তার উপরে। তো প্রাথমিক দশায় হলে ক্যান্সার সেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। একদম সেরে যাওয়া মানে সেরে যাওয়ার কথাই, মানে সেটা বলছেন আপনি স্টেজ 1 বা স্টেজ 2, হ্যাঁ এরকম। স্টেজ 3তেও ক্যান্সার সেরে যেতে পারে। আচ্ছা, স্টেজ 3তেও সেরে যেতে পারে। স্টেজ 4 যেখানে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, খুব মানে লিমিটেড কিছু ক্যান্সার ছাড়া ইউজুয়ালি স্টেজ 4 ক্যান্সার সারানো যায় না, কিন্তু আমরা সেটাকে স্টেবিলাইজ করতে পারি। আর যে ক্যান্সার আমরা যখন সারাতে পারছি না সেটাকে আমরা স্টেবিলাইজ করে রাখতে পারি। এবার এই যাকে আমি সেরে যাওয়ার কথা বলছি, তো সেই সেরে যাওয়ার পরেও হ্যাঁ ফিরে আসার সম্ভাবনা থাকে, কিন্তু সেই জন্য আমরা সাধারণত একটা প্রায় 5 বছর অবধি পেশেন্টদের দেখি ফলো আপ করে, যে ফিরে আসছে কিনা টেস্ট করে করে দেখি। যখন 5 বছর কেটে যায় তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কমে গেছে এবং এখন ওই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেওয়া যায়। আসে না এরকম না, কিন্তু কমে যায় সম্ভাবনা। না, যেমন 2 দিন আগেই 2 সপ্তাহ 2 হবে আমি একটি খবরে পড়ছিলাম, আমাদের যে মানে একদম খুব প্রখ্যাত অভিনেতা, অর্থাৎ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, তার স্ত্রী, তার 7 বছর আগে একবার ক্যান্সার হয়েছিল এবং তারপর তার ট্রিটমেন্ট হয়েছে, সমস্ত কিছু হয়েছে। 7 বছর পরে আবার তার সেম ক্যান্সারই হয়েছে। এটাই এটা হয় মানে ক্ষীণ চান্স থাকলেও প্রথম দিকে তো বেশি থাকেই সম্ভাবনা। 2-3 বছরের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে রিকারেন্সের। এটাকে আমরা রিকারেন্স বলি কথাটাকে, ফিরে আসাটাকে। আর 5 বছর হওয়ার পরে কমে যায়, কিন্তু মানে শূন্য হয়ে যায় সব সময় বলা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আপনার কাছে যে প্রশ্নটা আমার থাকবে, এই যে আপনি মানে চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে যে স্টেজগুলো বললেন, যে স্টেজ 1, 2, 3, 4, এই স্টেজগুলোকে কিভাবে বোঝা যায় বা কিভাবে মানে বুঝতে পারেন যে হ্যাঁ এটা এই স্টেজে রয়েছে, এর কোনো উপায়? হ্যাঁ, সেটার জন্য আমাদের ক্যান্সারের পরীক্ষা করতে হয়। পরীক্ষা বলতে প্রথমত পেশেন্ট ধরুন যার ক্যান্সার হয়েছে আমাদের কাছে যখন আসেন, আমাদের সেটা এক্সামিনেশন করতে হয়, দেখে যে টিউমার যেটাকে বাইরে থেকে দেখা যায়। ক্যান্সার এক ধরনের টিউমার, হ্যাঁ, তো সেটা সব টিউমার ক্যান্সার নয়, কিন্তু ক্যান্সার মানে একটা টিউমার। তো সেই টিউমারটা যদি চোখে দেখা যায় কোনোভাবে, তো সেটাকে আমাদের দেখতে হয় প্রথমত।
তারপরে ধরুন এমআরআই, পেট স্ক্যান বা অন্যান্য স্ক্যানের মাধ্যমে দেখতে হয় সেটা লোকালি কোন কোন জায়গার মধ্যে ছড়িয়েছে, বডির অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে কিনা। কিছু কিছু ব্লাড টেস্টও কোনো কোনো সময় দরকার পড়ে। এই পরীক্ষাগুলো কমপ্লিট করলে তখন আমরা বুঝতে পারি যে ক্যান্সারের স্টেজ কোথায় আছে। আচ্ছা, এবার ধরুন ক্যান্সারের এই স্টেজটা কিসের উপর নির্ভর করে? মানে ক্যান্সারটি কতদিন ধরে রয়েছে শরীরে, না। নাকি কতটা দূরত্ব সে ট্রাভেল করেছে? যেমন একটা ধরুন এক্সাম্পল দিচ্ছি, কারোর একজন ধরুন তার হাতে হয়েছে বা পায়ে হয়েছে, কয়েক বছর পরে সেটা দেখা যাচ্ছে সেটা শরীরের অন্য কোনো জায়গাতেও সেম ক্যান্সারের মানে ক্যান্সারের সেল পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সেটা কি মানে ওই ডিস্টেন্স ট্রাভেল করছে তার জন্য কি তাতে স্টেজ বাড়তে পারে? নিশ্চয়ই পারবে। যদি সাধারণত কি হয়, প্রথমে ক্যান্সার বা টিউমার যেটা বললাম, তো সেটা প্রথমে একটা লোকাল জায়গায় বাড়তে থাকে। তো সে যখন বাড়ছে তো তার সাইজের উপর স্টেজ কিছুটা নির্ভর করে। তারপরে হচ্ছে সে আস্তে আস্তে সেটা ইনফিলট্রেট করে আশেপাশের টিস্যুর মধ্যে ঢুকছে, তো কোষকলার মধ্যে ঢুকছে। সেটাও যখন হচ্ছে আশেপাশের কোষকলা কীরকমভাবে ইনভলভড হচ্ছে, কতটা মাত্রায় ইনভলভড হচ্ছে, তার উপর নির্ভর করে আরও স্টেজটা বাড়ে। এরপরে হচ্ছে তার আশেপাশে যে লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি যেগুলো গলায় টলায় বা বগলে থাকে, সেগুলো ফুলে উঠলে আরেকটু স্টেজ বাড়লো। এরপরে রক্তের মাধ্যমে যখন সে বডির অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, তখন সেটা আরও বেশি স্টেজ হয়ে গেল। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ, প্রায় একদম শেষ মুহূর্তে আপনার কাছে আরেকটা মানে রেডিয়েশন সংক্রান্তই জিজ্ঞাসা করব। এই যে রেডিয়েশন থেরাপি হচ্ছে বা রেডিওথেরাপি হচ্ছে, এর ফলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে বা দেখা দিতে পারে? যে কোনো থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হয় ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ, বা রেডিয়েশনের কিছু নিজস্ব পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো রেডিয়েশন কি, বাইরে থেকে আমরা একটা এক্সরে বা হাই এনার্জি দিচ্ছি, তো সুতরাং সেটা বডির বাইরে থেকে ভেতরে ঢুকছে, নর্মাল যে টিস্যু আছে সেটাকে ভেদ করে ঢুকছে। তো সেক্ষেত্রে সেই নর্মাল টিস্যুরও কিছুটা ড্যামেজ হয় রেডিয়েশন দেওয়ার সময়। বাট আমাদের এখন যে প্রযুক্তির মাধ্যমে রেডিয়েশন দেওয়া হয় তাতে এইটাকে রিভার্সিবল হয় আর কি, মানে এটা এই পার্টটা ইউজুয়ালি আবার ঠিক হয়ে যায়, কিন্তু ক্যান্সার সেলটার ওপর এফেক্টটা থেকে যায়। তো এইভাবে করা হয়। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনেকের, ধরুন কয়েক বছর অবধি সেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু সেটা ঠিকও হয়ে যায়। বেশ, আজকের অনুষ্ঠানের আমার শেষ প্রশ্নই করব আপনার কাছে। এই যে আমরা কয়েকদিন আগেই খবরের কাগজে দেখছিলাম বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছিলাম যে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করা হচ্ছে, তো এইটা সংক্রান্ত আপনি একটু বলুন আমাকে। ক্যান্সারের ভ্যাকসিন আমি একটু আগে বললাম যে ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু আমাদের ছিলই, মানে এই ধরুন রিসেন্ট যেটা আপনারা বলছেন আর কি, সেটার ব্যাপারে এক্ষুনি আমি মন্তব্য করতে চাইছি না আর কি, অতটাও এখনও সেটা রিসার্চ স্টেজে রয়েছে বলে। কিন্তু যেগুলো প্রুভেন ভ্যাকসিন, তার মধ্যে অবশ্যই যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা প্রুভেন যে সেটা ক্যান্সার প্রতিরোধ করতে পারে সার্ভিক্সের ক্যান্সার, এবং সেটা দেখা গেছে ডেফিনেটলি ভ্যাকসিন আসার পর কমে গেছে সার্ভিক্স ক্যান্সারের ইনসিডেন্স। এবং এটা ছাড়া বাকি যে ভ্যাকসিনগুলো আছে, যেমন ধরুন হেপাটাইটিস বি এর কথা বললাম, তো সেটা পরোক্ষভাবে কাজ করে, যে প্রত্যেকটা ভ্যাকসিনই তাই করে আর কি, যে যেহেতু ভ্যাকসিন সাধারণত দেওয়া হয় ইনফেকশনের এগেনস্টে, যে কোনো ইনফেক্টিভ ডিজিজের এগেনস্টে। তো যে ইনফেকশন থেকে ক্যান্সার হয়, তো সেই ইনফেকশনটা প্রিভেন্ট করার উদ্দেশ্যে ভ্যাকসিনটা দেওয়া হয়, যাতে করে পরবর্তীকালে সেখান থেকে ক্যান্সার ডেভেলপ না করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবুও আমি বলবো একবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলুন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আমরা তো আর কিছুটা আলোচনা করলাম, সবটা এতখানি আলোচনা করা সম্ভব না, এটা অনেক বড় একটা বিষয় আলোচনা করা। তো যে সাধারণ লক্ষণগুলোর কথা বলা হলো, যেগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে, সেরকম যদি আপনাদের বা আপনাদের পরিবারবর্গের কারোর মধ্যে হয়, তো সেটাই মানে ইগনোর না করে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন সেটার জন্য। এবং নেশা দ্রব্য থেকে যতখানি সম্ভব নিজেকে বিরত রাখা যায় এবং অন্যান্যদের যতখানি সেখান থেকে নিরস্ত করা যায় সেটাই ভালো, তাহলে হয়তো অনেকটা ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারবো। বেশ, এতক্ষণ আমাদের সঙ্গে ডক্টর জীবক ভট্টাচার্য ছিলেন। আপনারা যারা ফোনে কথা বললেন তারা তো আপনারা আপনাদের সমাধান বা কি করবেন সেটা জানতে পারলেনই। এবার আপনারা যদি ফার্দারও ডক্টর জীবক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে তার নাম্বার চলছে, সেই নাম্বারটি নোট করে নিতে পারেন এবং আপনারা চাইলেই ডক্টর জীবক ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে পারেন। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারাও দেখলেন বা আপনারাও শুনলেন যে ক্যান্সার হলে কি করতে হয় কি না করতে হয়, ডাক্তারবাবু এই স্বল্প পরিসরের মধ্যেই আপনাদেরকে বলল। এবং আপনাদের যদি আরও বিস্তারিত জানার থাকে আপনারা যোগাযোগ করুন ডক্টর জীবক ভট্টাচার্যের সঙ্গে। আজকের হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।